আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বাংলাদেশের সবচেয়ে যাকে আমি পাওয়ারফুল ব্যক্তি বলি এবং বিএনপির ভিতরে তো অবশ্যই পাওয়ারফুল। অল অফ যিনি বাংলাদেশের সরকারের মোটামুটি 90% দায়িত্ব যিনি একা পালন করেন, আইনি ব্যাখ্যা দেন, সংবিধানের ব্যাখ্যা করেন, প্রধানমন্ত্রীর পক্ষে বক্তব্য দেন, প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রী যদি অ্যাবসেন্ট থাকে তখন তিনি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব থাকবেন। তো বিশাল একজন লোক। তো আমাদের এই স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় সংসদে দাঁড়িয়ে বলেছিলেন যে বাংলাদেশে আর কোনো মব সন্ত্রাস চলতে দেওয়া যাবে না, বা বাংলাদেশে এই মব কালচার বিলুপ্ত করা হবে, বাংলাদেশে আর কোনো মব হবে না, এই কথাটা উনি বলেছিলেন। আমরা সবাই আশ্বস্ত হয়েছিলাম, যেহেতু উনি বিএনপির স্বরাষ্ট্রমন্ত্রী, স্বাভাবিকভাবেই তার একটা মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের একজন অনুসারী হিসেবে উনি মিথ্যে কথা বলবেন বা মিথ্যে আশ্বাস দেবেন, এটা আমরা বিশ্বাস করতে চাইনি। তা আমরা ধরে নিয়েছিলাম যে হ্যাঁ, বাংলাদেশ থেকে মব চলে গেছে। এখন যেই সংশয়টা এখন আমার ভিতরে তৈরি হয়েছে, আমি সেই সংশয়টা নিয়ে যদি একটু বলি, যে এই কয়েকদিন আগে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর গ্রামে একজন ভণ্ডপীর, হ্যাঁ, এর নিয়ে অনেক সমালোচনা আছে। আপনার ধর্মবিদ্বেষী শিরক বিদায়তের অনেক কাজ করতো এবং অনেক নোংরা কথাবার্তা বলতো বা ধর্মের বিরুদ্ধে কথা বলতে, হ্যাঁ, ওনার নামে অনেক অভিযোগ আছে। কিন্তু কথা হচ্ছে সেই অভিযোগের ব্যাপারে আলাদা বিচার ব্যাপারটা। সেই লোকটাকে যখন অনেক লোকজন বা উচ্ছৃঙ্খল জনতা প্রকাশ্যে মানুষের সামনে দিবালোকে আপনার মপ করে একবারে মেরেই ফেললো এবং ৩-৪ জন আহত হলেন। ওনার নাম সম্ভবত শামীম বাবা। এই শামীম বাবাকে মেরে ফেলে, এটা কি মবের ভিতরে পড়ে কিনা? কারণ আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় তো এখন আমাদেরকে শিখান যে কোনটা সংবিধানের অনুচ্ছেদ বলতে হবে, না বিধি বলতে হবে, সংস্কার বলতে হবে, নাকি আপনার এটা কি একটা সংস্কার, আর একটা হলো যে কি জানেন, যাই হোক, আর উনি তো আমাদেরকে অনেক মানে ভাষা জ্ঞান দেন না। তো এইটা আসলে মব কিনা। ২ নম্বর কথা হচ্ছে, আওয়ামী লীগ সরকারের সাবেক স্পিকার বা বাংলাদেশের একজন বিখ্যাত ব্যক্তি বা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত বা বাংলাদেশ আওয়ামী লীগের সরকারের অংশ, এর ভিতরে যদি ৫ জন লোক ধরেন ক্লিন ইমেজের, এর ভিতরে একজন সাবেক স্পিকার আইনজীবী শিরিন শারমিন চৌধুরী। এই যে আপনার এই যে মানে শিরিন চৌধুরী, ওনাকে যখন অ্যারেস্টের নাটকটা করা হলো, নাটক তো যারা মানে স্ক্রিপ্ট রিডার তারা যারা নাটক দর্শক জানে না, যাই হোক, ওনাকে যখন আদালতে তোলা হলো, ওনাকে ফিজিক্যালি অ্যাসল্ট করা হলো, ওনাকে হিট করা হলো এবং ওনার সম্ভবত বাম গালে স্পষ্টত আপনার দাগ দেখা গেল। এবং উনি আপনার সিঁড়ি দিয়ে নামার সময় একসময় উনি ফ্লোরে শুয়ে পড়লেন। তো এটা কি মব বলবেন নাকি বলবেন না? এরপর পয়েন্টগুলো আসেন, নাকি এখন মবের সংজ্ঞা কি হবে সেটা একটু। মবের সংজ্ঞা হচ্ছে মানে আপনার বিএনপি যদি বলে যে এই কাজটা আমরা করি না, অন্য কেউ করেছে, তাহলে সেটা মব। ব্যাপারটা কি এরকম হবে, নাকি বিএনপি ছাড়া বাকি যে কাজ করবে ওটাই মব? এখন আপনার আদালত পাড়ায় যান, আদালত পাড়ার যে ঘটনাটা যেটা বলবো, আপনার শিরিন চৌধুরীর সাথে যেটা হলো, আমাদের সাবেক স্পিকার, ওনার সাথে যে ঘটনাটা ঘটলো, আদালত পাড়ায় তো এখন আওয়ামী লীগের তো আইনজীবী নাই বললেই চলে, আর জামাতের তো ওই পরিমাণে আইনজীবীই নেই। জামাতের টুকটাক কয়েকজন আইনজীবী, হ্যাঁ, জামাতের অনেক বড় মাপের আইনজীবী আছে, কিন্তু একটা কোর্টের ভিতরে, অফিসের ভিতরে, একটা স্পেসিফিক এরিয়ায় আপনার এই ধরনের মব করার মতো ম্যান পাওয়ার আইনজীবী জামাত ইসলামের নেই। তাহলে এই যে বিএনপির আইনজীবীরা এই যে মবটা ক্রিয়েট করলো, এই সম্পর্কে ওনার তো কোনো বক্তব্য দেখলাম না। এবং এটার প্রেক্ষিতে আমাদের বর্তমান যিনি স্থানীয় সরকার মন্ত্রী আছেন এবং বিএনপির মহাসচিব মহোদয়, ওনার মেয়ে যিনি অস্ট্রেলিয়ার প্রবাসী, উনি কিন্তু একটা স্ট্যাটাস দিয়েছেন যে জনগণের সরকার মব সামলান বা জনতার সরকার মব সামলান। তো এখন আসলে আমাদের এই স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় এত দায়িত্ব পালন করতে করতে আসলে কোনটা যে ওনার বেসিক দায়িত্ব, কোনটা যে ওনার মেজর দায়িত্ব, আমার মনে হয় এই জিনিসটা ওনার ঠিক করতে কিছু সময় লেগে যায়। দেখুন, একটা দেশের আইন শৃঙ্খলার ভিতরে কি করে, মারামারি, আপনার রাহাজারি, খুন, ধর্ষণ, ডাকাতি, চুরি, এই ধরনের যে ফৌজদারি ফৌজদারি অপরাধ, এটা কিন্তু বলে আসলে মানে আইন শৃঙ্খলার ভিতরে যেত। তো এই আইন শৃঙ্খলার অন্যতম একটা হচ্ছে যুবদলের চাঁদাবাজি কোন পর্যায়ে বা কতটুকু করে, এটা নিয়ে আলোচনা না করি, বা এখন চাঁদাবাজি মুক্ত কোন এরিয়া আছে কিনা আপনি এটাও বলতে পারেন। যাই হোক, যখন যুবদলের এই চাঁদাবাজি নিয়ে যখন সাংবাদিক প্রশ্ন করলেন, উনি রেগে মেগে একেবারে সিট ছেড়ে দাঁড়ায় গেলেন। অথচ এই যে ডক্টর প্রফেসর কামরুল ইসলামের কাছে যে চাঁদাবাজি মানে ওনার প্রতিষ্ঠানের চাঁদাবাজির জন্য থ্রেট দেওয়া হয়েছে, ওনার কাছে যুব দলের একজন নেতা চাঁদা চেয়েছেন, এটা ভিডিও ক্লিপ আসছে, এটা তো উনি অস্বীকার করতে পারবেন না। কিন্তু ওনার গোসা হচ্ছে যে মানে যুব দল চাঁদাবাজি করবে, ছাত্র দল দখলবাজি করবে, সাংবাদিকের কি? সাংবাদিক হচ্ছে যে জামাতের সমালোচনা করবে, সাংবাদিক হচ্ছে যে আপনার এনসিপির সমালোচনা করবে।
এমন একটা ভাব মানে উনি ভাব দেখালেন, যখন ওনাকে প্রশ্ন করা হলো উনি উঠে গেলেন এবং উনি যেই কথাটা বললেন এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, যে চাঁদাবাজির কথা বলছেন, সাংবাদিকদেরকে উনি উপদেশ দিচ্ছেন যে যারা চাঁদাবাজি করে এদেরকে ধরে আইনের আওতায় নিয়ে আসেন। এটা সাংবাদিকদের দায়িত্ব। সাংবাদিকদের দায়িত্ব চাঁদাবাজরে ধরে আইনের আওতায় নিয়ে আসা। তাহলে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব কি? হ্যাঁ, আসলে ব্যাপারটা তো এরকম হতেও পারে। কারণ আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী যে পরিমাণ সংবিধান, সংস্কার, আপনার আইন বা সংসদ, হ্যাঁ? এত বেশি জায়গায় উনি মানে স্পিচ দিতে আছে, এত বেশি জায়গায় নক করতে আছেন। তো সাধারণত স্বরাষ্ট্রমন্ত্রী তো আসলে থানা, পুলিশ, আইন শৃঙ্খলা দেখার মতো সময় ওনার আছে বলে তো আমার মনে হয় না। তাহলে এটা জনগণ আপনার সাংবাদিকদেরই দেখতে হবে। কারণ সাংবাদিক কেন প্রশ্ন করতে গেছে? এই দেশটার ৩০০ জন এমপি আছে, ৬০ থেকে সম্ভবত ৬৩ টা মন্ত্রণালয় আছে, আরো গোটা বেশি অধিদপ্তর আছে, প্রত্যেকের আলাদা, আলাদা দায়িত্ব আছে, আলাদা, আলাদা পার্সন আছে। আমি জানি না মানে সালাউদ্দিন আহমেদ সাহেবকে স্বরাষ্ট্রমন্ত্রী এই দায়িত্বটা দেওয়ার কি দরকার ছিল? ওনাকে সংবিধান মানে যেহেতু উনি ১২ জন, ওনাকে আইনমন্ত্রী দেওয়া যাইত বা ওনাকে উপপ্রধানমন্ত্রী করা যাইত অথবা প্রধানমন্ত্রী ইচ্ছে করলে করা যেত। ওনাকে তো অনেক, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর মতো একটা জায়গায় ওনাকে কেন বসানো হলো? যেই লোক মানে কতটা বিরক্ত হলে সাংবাদিকদের চাঁদাবাজির প্রশ্ন শুনে উঠে যায় এবং বলে যে আপনারা চাঁদাবাজদেরকে আইনের আওতায় নিয়ে আসেন। উনি ভুলেই গেছেন সম্ভবত যে উনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। যাই হোক, তারপরে দেশ ভালো আছে। আল্লাহ হাফেজ।